দরজায় দেখে আরো অবাক হয়। মুখ দিয়ে বেরিয়ে আসে মিস তন্নি নামটা। তন্নি হালকা হেসে এগিয়ে গিয়ে রাদের সামনে বসে। রাত এখনো একইভাবে তাকিয়ে আছে। তন্নি আবারও বলল, উত্তর দিলেন না যে? রাত বলল, আপনি সত্যি এসেছেন? তন্নি হাসলো। রাত বলল, আমাকে সত্যি বিয়ে করতে চান? তন্নি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রাত আবারও বলল, আমার একটা মেয়ে আছে জেনেও বিয়ে করতে চান? রায়দার জন্য আমার কোনো সমস্যা নেই, বরং খুশি আমি যে কষ্ট ছাড়াই আমি একজনের মা হয়ে যাব। তন্নি বলল। রাত উঠে তন্নির হাত ধরে বলল, উঠুন, আপনাকে কিছু বলার আছে। এ বলে তন্নিকে নিয়ে ক্যান্টিনের দিকে হাঁটা ধরে রাত। তন্নি বুঝতে পারে না কি কথা বলবে, যে ক্যান্টিনে যেতে হচ্ছে তাদের ওইখানে বসে বলা যাবে না। রাত আর তন্নির বিয়ে ঠিক হয়েছে। আজকে গায়ে হলুদ, কালকে বিয়ে। চারিদিকে হই হুল্লোড়। তুষার সাহেব এদিক ওদিক ছুটছেন। বিয়েটা তাড়াহুড়ো করে হচ্ছে। এখন সন্ধ্যে 6টা বাজে। রিথি এসেছে কিছুক্ষণ আগে। সেই তন্নিকে সাজাচ্ছে। তন্নি আর রাতের গায়ে হলুদ কমিউনিটি সেন্টারে একসাথে হবে। তন্নিকে সাজিয়ে রিধি চলে যেতেই একটু পর দরজা টেনে রাত রুমে ঢুকে। রাত ঢুকে তন্নির দিকে হাঁ করে তাকিয়ে আছে। হালকা সাজিয়ে তন্নিকে দারুণ লাগছে। তার উপর সে নার্ভাস। এই নার্ভাস মুখটা দেখেই তো সে ঘায়েল হয়েছিল তন্নির প্রেমে। রাত এগিয়ে এসে তন্নির পিঠে আলতো করে ছুঁয়ে দেয়। তন্নি ভয়ে লাফ দিয়ে পেছনে তাকিয়ে দেখে রাত। রাতকে দেখে এসে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। রাত হালকা হেসে বলে, ভয় পেয়ে গেলেন মিস তন্নি? ভয় কিসের, আমি তো আছি। তন্নির গানে কথাটা বাজতে লাগলো। তন্নিকে চুপ দেখে রাত আবার বলল, কি হলো হবু মিসেস রাত, চুপ কেন? রাতের কথায় তন্নি হালকা হেসে মাথা নাড়িয়ে বলল। রাত বলল, যে আসছে তার জন্য রেডি তো? তন্নি মুচকি হেসে বলল, অবশ্যই। রাত আর কিছু না বলে চলে গেল। তন্নির মুখের হাসি আবারও মলিন হয়ে গেল। জীবনে এত ঝামেলা কেন আসে সে বুঝতে পারে না। জীবনটা সহজ ও সুন্দর হলে কি এমন ক্ষতি হতো? নীরব চারদিকে খুঁজে যাচ্ছে কিভাবে রাত আর তন্নির বিয়ে ভাঙবে। তন্নি সাইড দিয়ে সব রকম চেষ্টা সে করে ফেলেছে, কিন্তু রাত নাছোড়বান্দা, সে তন্নিকেই বিয়ে করবে। রুনা তার পাশে বসেছিলেন। নীরব তার মায়ের দিকে তাকিয়ে বলে, মা, কি করব বলো? রুনা ছেলের দিকে তাকিয়ে বলেন, কি করবি এবার? রাদের সাইড দিয়ে চেষ্টা কর। মায়ের কথায় নীরবের মাথায় বুদ্ধি আসে। তার মায়ের গাল টেনে থ্যাংক ইউ বলে কপালে চুমু খেয়ে চলে যায় নীরব। রুনা ছেলের কাণ্ডে হাসে। তার ছেলে সুখে থাকুক এটাই সে চায়। আড়াল থেকে বৃষ্টি সব শুনছিল। চোখে তার পানি টলমল করছে। তার করা পাপের শাস্তি যে সে পাচ্ছে তা সে বেশ বুঝতে পেরেছে। তার হাতটা আপনা আপনি পেটে চলে যায়। সে বুঝতে পারছে না তার কি করা উচিত। নীরবকে বলা যে সে বাবা হতে চলেছে। নীরব বাহিরে বের হয়ে দেখে বৃষ্টি বাহিরে দাঁড়িয়ে আছে। নীরব প্রকুচকে জিজ্ঞেস করে, তুমি এখানে আমাদের কথা শুনছিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে? বৃষ্টি মাথা নাড়িয়ে না বোধক উত্তর দিয়ে বলে, আসলে রাতে কি রান্না করব তাই জিজ্ঞেস করতে এসেছিলাম। নীরব আর কিছু না বলে চলে যায় সেখান থেকে। মেয়েটাকে ইদানিং তার প্রচুর বিরক্ত লাগে। বৃষ্টির চোখ আবারও পানিতে টলমল করছে। সেখান থেকে সোজা ছাদে চলে যায় সে। গানের তালে তাল মিলিয়ে নাচছে রিধি। তন্নি আর রাত পাশাপাশি বসে আছে। তাদের গায়ে হলুদ ছোঁয়ানো হয়ে গেছে। আনন্দ উল্লাসের পরে সবাই নিজেদের বাসায় চলে আসে। তন্নি বাসায় এসে গোসল করে বেলকুনিতে এসে দাঁড়ায়। সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিনা তা তাকে বড্ড ভাবাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানি আল্লাহ তুমি আমার জন্য ভালো কিছু রেখেছো। তন্নি এগুলো ভাবছিল, তখন তন্নির ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে বৃষ্টি। বিরক্তিতে মুখ কুঁচকে ফেলে। রিসিভ করবে কি? ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে বৃষ্টি বলতে শুরু করলো, টনি, রাগ হোস না, আমি কল দিয়েছি তোকে একটা বিষয় জানাতে। তন্নি বিরক্তি নিয়ে বলে। কি বল? বৃষ্টি দম নিয়ে বলা শুরু করে, নীরব তোর বিয়েতে ঝামেলা করতে পারে। যদিও তোর বিয়ে হয়ে যায় কিন্তু বিয়ের পরও করবে। ওর মাথায় তোকে পাওয়ার ভোট চেপেছে। তন্নি কিছু বলে না। বৃষ্টি ফোন কেটে দেয়। পাশে থাকা ফুলদানিটা ছুঁড়ে মারে তন্নি। চিৎকার করে বলতে থাকে, কি পেয়েছে ওই নীরব? ওর হাতের পুতুল নাকি যে যখন ভালো লাগলো কাছে টেনে নিল আর যখন খেলা শেষ করে ফেলে দিল? ওই লোকটাকে আমি প্রচন্ড ঘৃণা করি। ওকে দেখলে রাগে আমার মাথা ফেটে যায়। তা কি বুঝতে পারে না? ওরে সহ্য হয় না আমার। রাগে ফুঁসছে সে। তন্নি চিৎকার শুনে মিশমি আর তুষার সাহেব ছুটে আসে তার রুমে। ওরা আসতেই তন্নি নিচে পড়ে যায়। আবারও সে অসুস্থ হয়ে গেছে। হাত পা কুঁচকে যাচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তুষার সাহেব তন্নিকে কোলে নিয়ে রুমে আসে।
বয়স হওয়ায় তন্নিকে কোলে নিতে কষ্ট হচ্ছে তার। রুমে এসে বিছানায় শুয়ে দেয় তন্নিকে। কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেছে তন্নি। তন্নি স্বাভাবিক হওয়ার পর তুষার সাহেব তার মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমন চিৎকার করছিলি কেন? তন্নি তার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমি কি একটু শান্তি পাবো না? এই নীরব নামক অভিশাপ থেকে কবে মুক্তি পাবো? তুষার সাহেব কিছু বললেন না, শুধু তন্নির মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি গিয়েছিলেন নীরবের কাছে। ওই দিনও নীরব তাকে অপমান করে দিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে। সে ভালো বাবা হতে পারেনি, নয়তো কখনো নীরব নামক একটা জানোয়ারের সাথে তন্নিকে বিয়ে দিত না। নীরব পেয়েছে উপায় যেটাতে তন্নি কখনো রাজি হবে না রাতকে বিয়ে করতে। নীরব ফোন বের করে হাতের থাকা কাগজে লেখা নম্বরে কল দেয়। প্রথমবার রিং হয়ে কেটে যায়। নীরব আবারও কল দেয়। এবার 2বার রিং হতে কল রিসিভ করে একজন মেয়ে। হ্যালো বলে ওঠে। নীরব জলদি বলে, মিস, আপনার সাথে কিছু কথা আছে। মেয়েটা ভ্রুকুচকে বলে। হ্যাঁ বলুন, কি বলবেন? নীরব বলল, তার আগে বলুন, আপনি কি মনি? মেয়েটা অবাক হয়ে বলল। হ্যাঁ, আপনি আমাকে চেনেন? নীরব একটা বিজয়ের হাসি দিল। তার মনে খুশির আমেজ। সে যে ভীষণ খুশি সে আবারও তন্নিকে পেয়ে যাবে। নীরব মনির সাথে কথা বলেছে। কালকে একটা কাজ শেষ করে মনি বাংলাদেশে ফিরবে। মনি এখন বাংলাদেশের বাহিরে গেছে একটা কাজে। নীরবের চিন্তা হচ্ছে, কাল তো মনি বিয়ের আগে আসতে পারবে না, তাহলে বিয়েটা আটকাবে কি করে? এটা নিয়ে কিছুক্ষণ চিন্তা করে নীরব আবারও বলে ওঠে, কোনো ব্যাপার না, হয়ে যাক বিয়ে, আবার ডিভোর্সও হয়ে যাবে। নীরব রিক্সা নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। সে তন্নিকে পাবে এই আনন্দে তার নাচতে ইচ্ছে করছে। যখন সে তন্নিকে বিয়ে করে আনবে, একটা বড় করে পার্টি দিবে। সকাল 10টা বাজে। চারিদিকে সবাই ব্যস্ত। তন্নি নিজের রুমে একা বসে আছে। মনটা কেমন যেন করছে। কোনো ঝামেলা হবে না তো? নীরবের সকল প্ল্যান জানার জন্য সে বৃষ্টিকে সহ্য করত, কিন্তু নীরব কি করতে চলেছে সেটাই তো বৃষ্টি জানে না। যা হবার হয়েছে। সে তার নতুন জীবনে বৃষ্টি বা নীরবের কোনো ছায়া পড়তে দিবে না। এসব ভাবতে ভাবতে আবারও কলটা বেজে ওঠে। তন্নি ফোনের দিকে তাকিয়ে দেখে বৃষ্টি। বিরক্ত হয় সে। আর কত সহ্য করতে হবে এদের? ফোন রিসিভ করে কানে ধরে, বলতে থাকে, প্লিজ, তোর পায়ে পড়ি, আমাকে আর কল দিস না। তোরা দুজন আমাকে একটু শান্তিতে থাকতে দে। তখন ফোনের ওপাশ থেকে নীরব বলে ওঠে, 0% থাকবে তো শান্তিতে? তুমি আর আমি শান্তিতে থাকবো। আর এখন থেকে বৃষ্টি আর কল দিয়ে তোমায় বিরক্ত করবে না। আমাকে ছেড়ে দিতে বলে জ্বালাতো অনেক, তাই না? তন্নি দাঁতে দাঁত চিপে বলল। তোর সাহস কি করে হলো আমায় কল দেওয়ার? নীরব বেহায়া হাসি দিয়ে বলে, আমি দেয়নি তো, বৃষ্টি দিয়েছিল। আমি শুধু ওর কাছ থেকে ফোনটা নিয়ে কথা বলছি, সোনা। নীরবের কথায় কপাল কুঁচকে ফেলে। কান থেকে ফোনটা সরিয়ে এক আছাড়ে ফোনটা ভেঙে ফেলে। কি চায় এই দুইজন? কেন তার পিছু ছাড়ছে না? তখনই দরজা ঠেলে রুমে ঢুকে তুষার সাহেব। তুষার সাহেবকে দেখে তন্নি নিজেকে কন্ট্রোল করে নেয়। তন্নি মুখে হাসি নিয়ে বলে, বাবা তুমি? তুষার সাহেব মেয়ের দিকে তাকিয়ে হেসে বলে, হ্যাঁ আসলাম, তোর সাথে গল্প করতে একটু। তন্নি তার বাবাকে বসার জায়গা করে দিয়ে তার পাশে সেও বসে। তুষার সাহেব তন্নির মাথায় হাত দিয়ে বলে, মা, আমায় ক্ষমা করে দিস। আমার ভুলের জন্য তুই এত কষ্ট সহ্য করেছিস। তন্নির সাথে সাথে বলে, কি বলছো এসব বাবা? তুমি কোনো ভুল করনি, আর তো জানতেও না এমন হবে। তুষার সাহেব মেয়েকে আরো কিছু বলতে যাবে, তখন পার্লার থেকে লোক চলে আসে তাকে সাজাতে। তুষার সাহেব ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1টা বাজে। উনি মুচকি হেসে বলে, দেখ তো এখন কয়টা বেজে গেছে, কিভাবে যে সময়টা চলে যাচ্ছে। তন্নিও হালকা হাসলো। দুজনের চোখে পানি চিকচিক করছে। তুষার সাহেব বেশিক্ষণ থাকলেন না, চলে গেলেন বেরিয়ে। এখানে থাকলে চোখের পানি ধরে রাখতে পারবে না। নীরব বেরিয়ে যাচ্ছিল বাসা থেকে, তখন বৃষ্টি তার সামনে এসে দাঁড়ায়। নীরব বিরক্তি নিয়ে তার দিকে তাকায়। বৃষ্টি আকুতি ভরা চোখ নিয়ে বলে, প্লিজ, তোমার সাথে কিছু কথা আছে। নীরব গম্ভীর গলায় বলে, আমার হাতে তোমার ফালতু কথা শোনার মতো সময় নেই। বৃষ্টি অসহায় চোখ করে তাকায়। নীরব তা পাত্তা না দিয়ে চলে যেতে নিলে বৃষ্টি ওর হাত ধরে বলে, প্লিজ, এটা খুব দরকার বলার। নীরব হাত ঝাড়ি মেরে ফেলে দিয়ে বলে, রাতে এসে শুনবো। এ বলে বড় বড় পা ফেলে সে চলে যায়। বৃষ্টির খুব আফসোস হয় এখন। কেন যে সে তন্নির সংসারটা ভাঙতে গিয়েছিল? এখন তো তার নিজের সংসারে ফাটল ধরেছে। এখন আর আফসোস করে কি লাভ?
কর্মের ফল তো পেতেই হবে। বিদায় শব্দটা খুবই যন্ত্রণাদায়ক। তন্নির বিদায় ঘনিয়ে এসছে। তাকে যে এখন বাবার বাড়ি ছেড়ে রওনা দিতে হবে শ্বশুর বাড়ির পথে। বিয়েটা সুষ্ঠুভাবেই সম্পূর্ণ হয়েছে তাদের। তন্নির চোখে পানি জমেছে, এখনই যেন টুপ করে পানি গাল বেয়ে গড়িয়ে পড়বে। তুষার সাহেব মেয়ের হাত রাতের হাতে সঁপে দিয়ে বললেন, আমার মেয়েটাকে দেখে রেখো, ও খুব সহজ সরল। তুষার সাহেব নিশ্চিন্ত হলেন। কোনো বাধা বিপত্তি ছাড়াই বিয়েটা সম্পূর্ণ হয়েছে। তনির বিদায়ের পালায় মেয়ে আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না করছেন। তুষার সাহেব নিজেকে শক্ত করে রেখেছেন। তন্নি কাছে মা বাবাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। অবশেষে তারা রওনা দিল রাতের বাসার উদ্দেশ্যে। তন্নি সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। তার কোলে গুটিসুটি মেরে শুয়ে ঘুমিয়ে আছে রায়দা। আর তার দুই পাশে, এক পাশে বসে আছে রাত, অপর পাশে রিধি। বাসায় পৌঁছাতে তাদের 30 মিনিটের মতো লাগে। দরজার সামনে দাঁড়িয়ে আছে রাত আর তন্নি। রিধি ভেতরে গেছে বরণডালা আনতে। 5 মিনিট পর রিধি বরণডালা এনে ওদের দুজনকে বরণ করে ভেতরে নিয়ে আসে। নীরব এয়ারপোর্টে বসে আছে মনির অপেক্ষায়। 11:30 ফ্লাইট ল্যান্ড করবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:25 বাজে। নীরব বিরক্তির নিঃশ্বাস ছাড়ে। 5 মিনিট সময়ও এখন 5 ঘন্টার সমান মনে হচ্ছে। তন্নি আর রাতের বিয়ে হয়ে গেছে মনে হতে কপাল কুঁচকে ফেলে নীরব। মনি মাত্রই ফ্লাইট থেকে নেমেছে। একটা লোককে পায়চারি করতে দেখে। পরনে তার টি শার্ট আর প্যান্ট। মনি ওই লোকটার কাছে গিয়ে বলে, আপনি কি নীরব? মেয়েলি গলা পেয়ে পেছনে তাকায় নীরব। শর্ট ড্রেস পরা, চুলের কালার বাদামি, পরনে হাই হিল। নীরব বলল, হ্যাঁ আমি নীরব। মনি হালকা হেসে তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি মনি। নীরবও হাত মেলায়। মনির লাগেজগুলো নিয়ে নীরব বলে, চলুন হোটেলে যাবেন। না না, আগে চলুন, রাত আর তন্নির বিয়ে ভাঙতে হবে। মনি বলল। নীরব তাড়াভাবে বলে, ও তাই, আপনি ওদের বিয়ে ভাঙবেন? এই আশায় ওরা বিয়ে আটকে রেখে বসে আছে, তাই না? মনি বুঝতে না পেরে বলে। মানে? নীরব দীর্ঘশ্বাস ফেলে বলে, ওদের বিয়ে হয়ে গেছে। মনি চিৎকার দিয়ে বলে, হোয়াট? তাহলে আমার এখানে এসে ফায়দা হলো কি তাহলে? আস্তে, আমার কাছে প্ল্যান আছে। চলুন হোটেলে, ওইখানে বসেই বলবো সব। নীরব বলল। মনি আর কিছু বলল না। নীরবের পিছু পিছু যেতে লাগলো। মনি 3 বছর আগে রাতকে ছেড়ে চলে গিয়েছিল তার নতুন বয়ফ্রেন্ডের জন্য। কিন্তু সেই বয়ফ্রেন্ড তার সাথে রুম ডেট করার পর তাকে ছেড়ে চলে যায়। পরে রাতের কাছে ফিরতে চাইলেও সে তাকে গ্রহণ করেনি। কয়েকদিন আগে একটা কাজে দেশের বাহিরে গেছে। আর এর মাঝে এত কিছু হয়ে গেছে। রাত আর তন্নি ছাদে দাঁড়িয়ে আছে। আজ তার মনে ভীষণ শান্তি লাগছে। রাতের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে তন্নি। কেমন একটা যেন শান্তি লাগছে। তবে কি সে রাতকে ভালোবাসতে শুরু করেছে? এসব ভাবছিল তখন রাত বলল, তুমি খুশি তো মিসেস তন্নি? তন্নি হালকা হেসে বলে, অনেক খুশি। রাত জিজ্ঞেস করলো, ক্লান্ত লাগছে? তন্নি চোখ দুটো ছোট করে মাথাটা নাড়িয়ে বলে, একটু একটু। তন্নির এমন কথা বলার ধরন দেখে আরেক দফা ফিদা হয়ে যায় রাত। এ এক অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালো লাগা কাজ করছে। তন্নি আর রাত দুজন এই রুমে চলে আসে। তন্নি অস্বস্তি ফিল করছে দেখে রাত বলে, নো প্রবলেম, আমি সোফায় শুয়ে পড়ছি, তুমি বিছানায় শুয়ে পড়ো। কাল থেকে রায়দাও থাকবে তোমার সাথে। তন্নি কিছু বলল না। তার শরীর ভীষণ ক্লান্ত, চোখ দুটো বিশ্রাম চাচ্ছে। রাত বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। তন্নি হালকা ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুম তার চোখে ভর করে। সে ঘুমে তলিয়ে যায়। তন্নি ঘুমিয়ে যাওয়ার পর রাত উঠে এসে তন্নির পাশে বসে। একধানে তাকিয়ে আছে সে তন্নির দিকে। মনটা আজ ভীষণ শান্তি লাগছে। ইচ্ছে করছে বুকে জড়িয়ে ঘুমাতে। কিন্তু তন্নির মনে তো ওর জন্য কোনো ফিলিংস নেই। তাই সে আসার আগে গিয়ে সোফায় শুয়ে পড়ে। বৃষ্টি নীরবের জন্য অপেক্ষা করছে। রাত 1টা বাজে তখন। নীরব একটু পর বাসায় আসে। নীরবকে দেখে খুশি হয়ে যায় বৃষ্টি। বৃষ্টি এখনো জেগে আছে দেখে বিরক্ত হয় নীরব। বৃষ্টি বলল, তুমি এসেছো নীরব? নীরব তাড়াভাবে বলল। হ্যাঁ তো? নীরবের তাড়া উত্তরে মন খারাপ হয়ে গেল বৃষ্টির। মাথা নিচু করে বলে, আসলে কিছু কথা ছিল। নীরব বিরক্ত হয়ে বলল, বলো। তুমি বাবা হতে চলেছো। বৃষ্টি বলল। এ বলে বৃষ্টি অধীর আগ্রহে নীরবের দিকে তাকিয়ে থাকে। এ বুঝি নীরব এসে ওকে জড়িয়ে ধরে বলবে। কিন্তু এটা হলো না। হলো এটার বিপরীতটা। শান্ত গলায় বলল নীরব, রেডি থেকো, কাল অ্যাবরেশন করিয়ে আনবো। হোয়াট? বৃষ্টি বলল। নীরব আবারও বলল, অ্যাবরেশন করিয়ে আনবো।
বৃষ্টির রেগে গেল, নীরবের কলার ধরে বলল। অ্যাবর্শন করবো মানে? নীরব শান্ত ভঙ্গিতে উত্তর দিল। এই বাচ্চা আমার চাই না। বৃষ্টি কলারটা আবারও চেপে ধরে বলল। আমাকে খেলনা মনে হয় তোমার? তন্নিকে যদি চাও তাহলে ক্ষণিকের জন্য আমাকে তোমার সাথে জড়ালে কেন? নীরব এক ঝাড়া দিয়ে নিজের কলার থেকে বৃষ্টির হাতটা সরিয়ে ফেলে। বৃষ্টির গালে জোরে একটা চড় মারে, সেখান থেকে চলে যায় নীরব। বৃষ্টি সেখানেই বসে পড়ে। ছিনিয়ে নেওয়া কোনো কিছুর স্থায়িত্বকাল বেশি দিন হয় না, তা সে বেশ বুঝতে পারছে। সে কি করবে বুঝতে পারছে না সে। বাচ্চাটাকে বাঁচাতে চায়। সকাল 7টা বাজে, তন্নি মাত্রে ঘুম থেকে উঠেছে। রাতকে সোফায় শুয়ে থাকতে দেখে মায়া হয়। ঠিক মতো শুতেও পারছে না, বারবার পড়ে যেতে নিচ্ছে। তন্নি উঠে গিয়ে রাতকে ডেকে বলে। এই যে মিস্টার, যান গিয়ে বিছানায় শুয়ে পড়ুন। রাত ঘুমে ঢুলতে ঢুলতে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তন্নি গিয়ে তার পাশে বসে। রাত চোখ বন্ধ করে বলে। কিছু বলবে মিসেস তন্নি? তন্নি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। বলল, আসলে আজকে থেকে আপনি বিছানায় শুবেন। বিছানা তো অনেক বড়, বেশ আমাদের তিনজনে খুব সুন্দর হয়ে যাবে। এতটুকু বলে তন্নি বোকা বোকা চোখ করে রাতের দিকে তাকিয়ে থাকে। রাত চোখ পিট পিট করে তন্নির মুখের অবস্থা দেখে ঠোঁট মিলিয়ে হাসে। এরকম কিউট ফেস করো না, নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়। রাতের কথার মানে বুঝতে একটু সময় লাগে, ততক্ষণে রাত গভীর ঘুমে। রাতের কথার মানে বুঝতে পেরে মুখ দিয়ে একটা শব্দই বের হয়, তা হলো অসভ্য। তনি ফ্রেশ হয়ে নিচে নেমে এসে দেখলো রিধি রান্না করছে আর রায়দা টিভি দেখছে আর খেলা করছে। তনি রায়দাকে আদর করে রিধির কাছে যায়। রিধি তনিকে দেখে হেসে বলে। গুড মর্নিং ভাবি। তনিও হালকা হেসে বলে। গুড মর্নিং। দাও আমি করছি, তুমি রায়দার সাথে বসো গিয়ে। না, কোনো সমস্যা নেই মিষ্টি ভাবি, তুমি যাও, আমার শেষ প্রায়। রিধি বলল। তনি ধমকে বলল। চুপ মেয়ে, যাও গিয়ে টিভি দেখো, আমি করছি বাকিগুলো। ধমক খেয়ে রিধি আর কিছু বলে না, গাল ফুলিয়ে গিয়ে টিভি দেখতে বসে। রিধির গাল ফোলানো দেখে তন্নি হাসে। তন্নি অনেক রকম খাবার তৈরি করে। রান্না করতে করতে 10টা বেজে যায়। রায়দার জন্য দুধ গরম করে রিধির হাতে দিয়ে আসে তন্নি। দুধ দেখে রায়দার হাজারো বাহানা শুরু। রিধি হাজার চেষ্টা করেও দুধ খাওয়াতে পারল না। তন্নি এসে রিধির কাছ থেকে দুধের গ্লাসটা নিয়ে বলে। আমি খাওয়াচ্ছি। রিধি একটা লম্বা শ্বাস নিয়ে বলে। দেখো এই তেরা মেয়েকে খাওয়াতে পারো কিনা। তন্নি হালকা হেসে রায়দার কাছে গিয়ে বসলো। রায়দামণি কি দুধ খাবে না? রায়দা নাক ছিটকে বলে। না, খাবো না। তন্নি মন খারাপ করে বলে। মাম্মাম খাইয়ে দিলেও খাবে না? রায়দা অসহায় ফেস করে বলে। রায়দার দুধ একদম পছন্দ না। তাহলে রায়দা কি পছন্দ? তন্নি বলল। রায়দা লাফিয়ে বলে। চকলেট। তন্নি উঠে দুধ আর চকলেট মিক্স করে গরম করে আনলো। এবার রায়দা বাহানা করলো না, খেয়ে নিল। রাত এতক্ষণ পেছনে দাঁড়িয়ে তন্নি আর রায়দার কাজ দেখছিল। ওদের কাণ্ডে রাত হালকা হাসলো। তবে কি তার সুখের সংসার শুরু, নাকি নতুন কোনো ঝড় আবারও আসবে? নীরব বৃষ্টিকে অনেকবার বলে গেছে রেডি হতে, কিন্তু বৃষ্টি সে একইভাবে বসে আছে। নীরব এবার এসে বৃষ্টিকে একইভাবে বসে থাকতে দেখে প্রচন্ড রেগে যায়। বৃষ্টির কাছে গিয়ে তার হাতে ধরে টেনে তুলে গালে থাপ্পড় মারে। বৃষ্টি ছিটকে গিয়ে বিছানায় পড়ে। নীরব আবারও বৃষ্টির চুলের মুঠি ধরে তোলে। বৃষ্টি অস্পষ্ট সুরে বলে। নীরব, আমি প্রেগনেন্ট। নীরব রাগে দাঁতে দাঁত চেপে বলে। তুই প্রেগনেন্ট, এখন তুই যাবি আমার সাথে অ্যাবর্শন করাতে। বৃষ্টি রেগে যায়, চুল থেকে হাত ছাড়িয়ে জোরে থাপ্পড় মারে নীরবকে। নীরবকে থাপ্পড় মেরে বলে। ফাসলামি পেয়েছিস? এটা আমার বাচ্চা, তোকে পালতে হবে না, আমি পালবো ওকে। নীরব আবার বৃষ্টির চুলের মুঠি ধরে বলে। বাচ্চার মাধ্যমে আমার উপর অধিকার খাটাবি নাকি? বৃষ্টি নীরবের পায়ে পড়ে বলে। আমি কখনো কোনো দাবি নিয়ে আসবো না তোমার কাছে, প্লিজ আমার সন্তানটা বেরো না। বৃষ্টির কথায় নীরব হেসে উঠে বলে। তোর মতো মেয়েকে বিশ্বাস করা যায় না। যেই 10 বছরের বন্ধুত্বের সাথে বেইমানি করে, সে আমার সাথে বেইমানি করবে না তার কি গ্যারান্টি আছে? জলদি ওঠ, উঠে রেডি হয়ে নে, হাসপাতালে যাব। আমি যাব না হাসপাতালে। বৃষ্টি বলে। নীরব প্রচন্ড রেগে যায়, বৃষ্টিকে মারতে শুরু করে। তার একটা আঘাত অনেক জোরে এসে লাগে পেটে। বৃষ্টির চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। তার ব্লিডিং হচ্ছে। রক্ত দেখে নীরব থেমে যায়। ভয়ে তার মাকে ডাকতে শুরু করে। রুনা ছেলের ডাকে জলদি আসে। বৃষ্টিকে দেখে বলে। হায় রে, এটা কি করে হলো?
ওরে জলদি হাসপাতালে নিয়ে চল, নয়তো তুই জেলে থাকবি। নীরব ভয়ে মা যা বলে তাই করে, বৃষ্টিকে নিয়ে হাসপাতালে যায়। মনি হোটেলে নীরবের জন্য অপেক্ষা করছে। নীরব আসলে তাকে নিয়ে গিয়ে রাত আর ওর বিয়ের ফেক ছবি বানাতে হবে। মনি বিরক্ত হয়ে বলে, উফ, এই ছেলেটা এখনো আসছে না কেন? নীরব আসে 2 ঘন্টা পর। মনি নীরবকে দেখে রাগী গলায় বলে, কি সমস্যা, এত লেট করলে যে? নীরবের শরীর ঘেমে একাকার। নীরব তাড়া দিয়ে বলে, একটু কাজ পড়ে গেছিল ম্যাডাম, চলুন জলদি। মনিও কথা বাড়ালো না, নীরবের সাথে যেতে থাকলো। নীরব একটা স্টুডিওর সামনে এসে নামলো গাড়ি থেকে, মনিও নামলো সাথে। স্টুডিওর ভেতরে গিয়ে নীরব একটা ছেলেকে জড়িয়ে ধরলো। ছেলেটা নাম আকাশ, নীরবের বন্ধু। আকাশ বলল, কি রে, কি মনে করে এখানে? নীরব বলল, তোকে একটা কাজ করতে হবে। আকাশ বলল, কি কাজ বল? নীরব বলল। তোকে কিছু বিয়ের ফেক ছবি বানাতে হবে। তারপর নীরব আকাশকে সব বুঝিয়ে বলল। সব শুনে আকাশ বলল, আরে নো প্যারা, সব হয়ে যাবে। অতঃপর নীরব আর মনি একসাথে কিছু ছবি তুলে, বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলে মনি আকাশকে বলে, এডিট করা হয়েছে তা যেন বোঝা না যায়। চিন্তা করবেন না ম্যাডাম, সব হয়ে যাবে। আকাশ বলে। মনি বলল, কবে পাবো? আকাশ বলল, কালকেই। তারপর নীরব মনি কিছুক্ষণ আকাশের সাথে গল্প করে, সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। মনির মনে মহা আনন্দ, রাতকে সে কখনো শান্তিতে থাকতে দিবে না। বৃষ্টি হাসপাতালে ভর্তি, জ্ঞান ফিরেছে তার, তবে হেঁটে যাওয়ার মতো সুস্থও নয়। বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তার। হাসপাতালের বেডে শুয়ে আছে, তখন সেখানে তনিয়া রাত আসে। হাজার রাগ থাকলেও বৃষ্টির এমন একটা খারাপ খবর শুনে বসে থাকতে পারেনি তন্নি, তাই ছুটে চলে এসছে। তন্নিকে দেখে বৃষ্টি হাসে। তন্নি অসহায়ের মতো তাকিয়ে আছে, মেয়েটা শুকিয়ে গেছে। সন্তান হারানো স্বামী হারানোর থেকে কষ্টের বলে মনে করে তন্নি। স্বামী হারালে সন্তানের মুখ দেখে বেঁচে থাকা যায়, কিন্তু সন্তান হারালে কি করবে? তন্নি বৃষ্টির পাশে বসতেই বৃষ্টি হালকা হেসে বলে, দেখ তন্নি, তোর সাথে করা অন্যের শাস্তি দিয়েছে আমাকে, আমি আরো শাস্তি পাওয়ার যোগ্য। দেখ না, যাকে ভালোবেসে তোর সাথে বেইমানি করলাম, সে আর তার মা আমাকে হাসপাতালের পেটে রেখে চলে গেছে। তন্নির খারাপ লাগছে বৃষ্টির জন্য। মেয়েটা তার কর্মফল পেয়েছে, এর থেকে বড় শাস্তি আর কিছুই হতে পারে না। তন্নি বৃষ্টির হাত ধরে বলে, আমার তোর উপর কোনো রাগ নেই। জানিস তন্নি, আমি না চেষ্টা করেছি সংসারটা বাঁচাতে, কিন্তু অন্যের সংসার ভেঙে সেই সংসার হয় নাকি বল? তুই তো এমন ছিলি না, তোকে তো কেউ কিছু বলতে গেলে তাকে নাকানি চুবানি খাওয়াতি। বৃষ্টি হাসলো হালকা, হাসিটাই ছিল একরাশ চাপা কষ্ট। তন্নির দিকে তাকিয়ে বলল, জানিস, যখন জেনেছি আমি মা হতে যাচ্ছি, অনুভূতিটা না অন্যরকম ছিল, তোকে বোঝাতে পারবো না। তখন ভাবলাম সব বাদ দিব, ভালো মেয়ের মতো সংসার করব। যখন আমি সংসারের মন্দির হব, তখন আমার স্বামী নীরব তখন মনে করলো তোকে ছাড়া সে অসম্পূর্ণ। তোকে পেতে সে এখন উঠে পড়ে লেগেছে, মনিকে এনেছে কে জানি না। তন্নি রাতের দিকে তাকায়। রাত তন্নির দিকে তাকিয়ে কিছু ইশারা করে। তন্নিও মাথা নাড়িয়ে সায় দেয়। মনি আজ রাতের বাসায় যাবে, প্রিপারেশন নিচ্ছে যেন সেখানে কোনো ভুল না হয়। নীরব তার পাশে বসে মনিকে দেখছে আর বলছে কিভাবে সে তন্নির সামনে অভিনয় করবে। মনি বার কয়েক অভিনয় করে ক্লান্ত হয়ে বসে পড়ে। নীরবের দিকে তাকিয়ে বলে, অভিনয় পারফেক্ট হচ্ছে তো? একদম পারফেক্ট হচ্ছে। এভাবে অভিনয় করলে তন্নি বিশ্বাস করতে বাধ্য হবে। মনি হাসে। নীরব হঠাৎ মনে পড়ে বৃষ্টির কথা। সে জলদি তার মাকে কল দেয়। এই মেয়ে যদি পুলিশ কমপ্লেন করে তাহলে মা ছেলে দুজনকেই জেলে যেতে হবে। মনির পাশ থেকে উঠে নীরব বারান্দায় চলে যায় ফোন নিয়ে। রুনা ফোন ধরতে নীরব বলে ওঠে, তুমি কোথায়? রুনা চমকে বলে ওঠেন, হাসপাতালে কেন? হাসপাতালে যাচ্ছিস রাস্তায়? নীরব বলল, মা, তুমি এত বোকামি কি করে করতে পারো? ও যদি এখন পুলিশ স্টেশনে চলে যায়? রুনা বলল। কি বলিস, আমি বুঝতে পারিনি রে। নীরব কিছু বলল না। রুনা বুঝতে পারলেন তার করা ভুলের জন্য ছেলের রাগ হয়েছে। রুনা বললেন, চিন্তা করিস না, আমি হাসপাতালে গিয়ে ফোন দিচ্ছি। নীরব ছোট্ট করে উত্তর দিল। তারপর নীরব কল কেটে এসে আবারও মনিকে বলল রেডি হয়ে নিতে। মনিও চলে যায় রেডি হতে। তাদের আবার ছবি আনতে যেতে হবে। রুনা হাসপাতালে এসে দেখে বৃষ্টি কোথাও নেই। রুনা সারা হাসপাতাল খুঁজে ফেলেছে, কিন্তু সে কোথাও বৃষ্টিকে দেখতে পায় না। রুনা ভয় পেয়ে যায়। সে জলদি নীরবকে কল দেয়। নীরব সাথে সাথে কল রিসিভও করে। নীরব বলল,
হ্যাঁ মা, বলো। রুনা একটা ঢোক গিলে ভয়ে ভয়ে বললেন। বাবা আমি বৃষ্টিকে পাচ্ছি না। নীরব চিৎকার দিয়ে বলে। হোয়াট? রুনা আবারও বললেন। হাসপাতাল পুরোটা খুঁজেছি, কোথাও নেই সে। নীরব চিন্তায় পড়ে গেল, কোথায় গেল মেয়েটা? পুলিশ স্টেশনে যায়নি তো? এদিকে রুনাও চিন্তায় আছেন, বৃষ্টি পুলিশ স্টেশনে চলে যায়নি তো? তাহলে তো ওনাকে আর নীরবকে জেলে যেতে হবে। ভয়ে শুকনো ঢোক গিলল, ব্যাগ থেকে পানির বোতলটা বের করে ঢকঢক করে খেয়ে নিল। নীরব এবং রুনার ধারণা একদম ঠিক, বৃষ্টি পুলিশ স্টেশনে গেছে। বর্তমানে সে পুলিশ অফিসার রৌনকের সামনে দাঁড়িয়ে আছে। বৃষ্টি তাকে সব বলল। সব শুনে রৌনক বললেন, আপনার বিয়ে হয়েছে কতদিন? বয়সে বাবার সমান লোকের কাছ থেকে আপনি সম্বোধন পেয়ে কিছুটা আনইজি ফিল করে। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে বলে, জি 3 মাস হবে প্রায়। রৌনক বুঝলেন বৃষ্টি ওর কাছে কিছুই লুকায়নি, বরং তার অন্যায়গুলো সব তুলে ধরেছে। রৌনক আবারও জিজ্ঞেস করলেন, এখন আপনার স্বামী অর্থাৎ নীরব কোথায় আছে? বৃষ্টি কিছুক্ষণ ভেবে বলল, সে কোথায় আছে জানি না, কিন্তু আমার শাশুড়ি কোথায় আছে আমি জানি। ওকে চলুন। রৌনক আর বৃষ্টি বেরিয়ে পড়ল হাসপাতালের দিকে। বৃষ্টির মাথায় এখন একটাই চিন্তা, যে পাপ সে করেছে তার প্রায়শ্চিত্ত সে করবে, নীরবের থেকে দূরে চলে যাবে। নীরব যেই পাপ করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। মণিকে নীরব রাদের বাসার সামনে নামিয়ে চলে যায় হাসপাতালে। মণি সকল প্রমাণ নিয়ে রাদের বাসায় ঢুকে। আজ অফিস ছুটি থাকায় রাত বাসাতেই আছে। তন্নি দুপুরের খাবার রান্না করে আর রিধি তাকে হেল্প করছে। যদিও তন্নি না করেছে অনেকবার যে তার হেল্প লাগবে না। রাত ল্যাপটপে বসে কাজ করছিল, রায়দা তার পাশে বসে তার ফোনে কার্টুন দেখছিল। তখন হঠাৎ সেখানে মণি ঢুকে বলে, রাত। আচমকা নিজের নাম শুনে সামনে তাকিয়ে চমকে যায় রাত। মুখ দিয়ে উচ্চারিত হয় মণি নামটি। তনি ফ্রুকুচকে তাকিয়ে বোঝার চেষ্টা করে সে। মণি দৌড়ে এসে রাতকে জড়িয়ে ধরে। রাত বিরক্ত হয়ে মণিকে ছাড়িয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? মণি আবারও রাদের কাছে ঘেসে বলে, ও মা, আমি আমার স্বামীর কাছে আসবো না, এছাড়া এখানে আমার সন্তান আছে। তনি রান্নাঘর থেকে বের হয়ে সোফায় এসে বসে। মণিকে জিজ্ঞেস করে, সন্তান মানে? মণি চোখে পানি নিয়ে রায়দার দিকে তাকায়। রায়দা পিটপিট করে দেখে যাচ্ছে সবাইকে। সে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। মণি গিয়ে রায়দাকে কোলে তুলে বলে, এই হলো আমার আর রাদের মেয়ে রায়দা। রায়দা অপরিচিত কারো কোলে উঠে সে কি কান্না। মণিকে চিমটি দিতে থাকে যেন তাকে নামিয়ে দেয়। অবশেষে বাধ্য হয়ে মণি তাকে নামিয়ে দেয়। রিধি দাঁড়িয়ে দেখছে এই মেয়েকে বিরক্ত লাগছে, তবে ভাই না করায় সে কিছু বলছে না, নয়তো সেও নাকানি চুবানি খাইয়ে ছাড়তো এই মেয়েকে। তনির কোলে গিয়ে নিজেকে লুকিয়ে ফেলে রায়দা। তনি রায়দাকে নিজের কোলে নিয়ে মণিকে জিজ্ঞেস করে, আপনি যে ওনার ওয়াইফ তার কি প্রমাণ? মণি যেন এতক্ষণ এই প্রশ্নের জন্যই অপেক্ষা করছিল। ব্যাগ থেকে সে বানানো ছবিগুলো বের করে তন্নিকে দিল। তনি ছবিগুলো দেখে রাদের দিকে তাকিয়ে বলে, তন্নির এই কথায় মণি সবার আড়ালে হাসে। রাত চমকে ওঠে। তন্নি তাকে ভুল বুঝবে না তো? রাত তাড়াহুড়ো করে বলে, না না মিসেস তন্নি, আমি চিট করিনি, মনি আমার ওয়াইফ নয়। আর রাইদা তো। রাতকে পুরোটা বলতে না দিয়ে মণি বলে ওঠে, আমাদের সন্তান। রাত প্লিজ ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমায় ছেড়ে যাব না কোথাও। তন্নি কান্না করে বলে, আই হেট ইউ রাত। তন্নি কান্না করে উপরে চলে যায়। রাতও তার পেছনে পেছনে যায়। রিধি চোখ পাকিয়ে মনির দিকে তাকিয়ে বলে, গেস্ট রুমে গিয়ে বসো। রিধি রাধাকে নিয়ে চলে যায়। মনি মনে মনে খুশি হয়, তার প্ল্যান সাকসেস হচ্ছে। সে নিজের ব্যাগ নিয়ে গেস্ট রুমে চলে যায়। তন্নির জন্য তার বড্ড মায়া হচ্ছে। আহারে, মেয়েটা বারবার কষ্টই পাচ্ছে। রাধার তন্নি ব্যালকনিতে বসে আছে। তন্নি রাগী ভাব নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে, আর রাত তার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। তন্নি আর রাত একে অপরের দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে দেয়। রাত হাসতে হাসতে বলল, যা অভিনয়টা করলে মিসেস তন্নি। তন্নি একটা ভাব নিয়ে বলে, সিনেমার নায়করাও হার মানবে তাই না? রাত হেসে বলে, ইয়া। তন্নি নিজেকে স্বাভাবিক করে বলে, ভাগ্যিস আপনি ওই দিন ক্যান্টিনে গিয়ে সব বলেছিলেন। বিয়ের আগে যখন তন্নি গিয়ে রাতকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তখন রাত ওকে কিছু কথা বলবে বলে তনিকে নিয়ে ক্যান্টিনে গিয়েছিল। সেই কথা আপনাদের মনে আছে কি? সেখানে বসে রাত তনিকে তার জীবনের সব সত্যি বলে দিয়েছিল। রায়দা ওর সন্তান নয়, বরং ওর বড় ভাইয়ের। মনির ব্যাপারেও বলেছিল সে। সব জানিয়ে সে তনিকে জিজ্ঞেস করে, মিস তন্নি, আপনি কি আমার মিসেস তন্নি হবেন?
সেদিন তন্নি রাদের হাত ধরে হ্যাঁ উত্তর দিয়েছিল। তন্নি হাসতে হাসতে বলে, আপনার এক্স মনি আজ তো একটা বলদ। রাত হেসে দিয়ে বলল, হ্যাঁ, নয়তো বুঝে যাওয়ার কথা আমার রিয়াকশনে। তন্নি হালকা মায়া দেখিয়ে বলে, না থাক না, বেচারি এত কষ্ট করে ঘটনাগুলো সাজিয়েছে, কি করে আমি এগুলো ভেস্তে দেই। রাত কিছু বলতে নিবে তখনই কারো পায়ের শব্দ শুনতে পায়। রাত তন্নির সাথে ঝগড়ার অভিনয় করতে থাকে, এমন যে তন্নি রাগ দেখাচ্ছে, সে তার রাগ কমানোর চেষ্টা করছে। ওদের সন্দেহ সত্যি ছিল, মনি এসছে। রাত মনিকে দেখে বিরক্ত হয়ে বলে, কি এখানে কি চাই? গেট লস্ট। মনি ন্যাকা ন্যাকা ভাব নিয়ে কান্না করার মতো অবস্থা নিয়ে রাতকে গিয়ে জড়িয়ে ধরে। এবার তন্নির সহ্য হলো না, এই নিয়ে 3 বার জড়িয়ে ধরেছে তার বরকে। মনিকে টেনে এক থাপ্পড় লাগায়। মনি গালে হাত দিয়ে চোখ পাকিয়ে তন্নির দিকে তাকায়। তন্নি দাঁতে দাঁত চিপে বলে, তুই রাইদার মা, তাই না রাদের বউ? মানে তুই যা বলবি তা বিশ্বাস করে নেব, আর আমি আমার বরকে ছেড়ে দিব ভাবলি কি করে? মনি অবাক হয়ে বলল, মানে? যে আকাশের কাছ থেকে ছবিগুলো বানিয়ে এনেছি সে আমাকে বলেছে, আর যেদিন তুই বাংলাদেশে এসেছিস সেদিনই তোর আসার খবর পেয়ে গেছি, আর তোর আর রায়দার ব্যাপারে আমাকে আগেই বলে দিয়েছে রাত। বিকেল অবধি সময় দিলাম, বেরিয়ে যায় এই বাসা আর আমাদের জীবন থেকে। রাত নিজেকে কন্ট্রোল করে বলে, মনি চলে যাও, তোমার মতো মেয়ের মুখটাও দেখতে চাই না আমি। যদি এরপরেও জ্বালাতে আসো তাহলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। মনি আর কিছু বলে না, সে বুঝে যায় তার রাগকে পাওয়া হবে না। এখানে কারো দোষ নেই, সে নিজের দোষে রাতকে হারিয়েছে। মনি গেস্ট রুমে চলে যায়, নিজের ব্যাগ গোছাতে থাকে। মনির পেছনে রাত তন্নিও আসে। মনি ব্যাগ গুছিয়ে এসে রাতের সামনে দাঁড়িয়ে বলে, ক্ষমা করে দিও তোমার সাথে অন্যায় করার জন্য, তোমাকে মিথ্যে অপবাদ দেওয়ার জন্য। তুমি খুব লাকি রাত, তন্নির মতো মেয়ে পেয়েছো। তন্নি নিজেকে সামলে নিয়ে মনির কাছে গিয়ে বলে, সরি, নিজের খেয়াল রেখো আর কখনো অন্যের ক্ষতি করতে যেও না। মনি রাত আর তন্নির দিকে তাকিয়ে বলে, ভালো থেকো, আমি আসি। মনি চলে যায়। যাওয়ার আগে রাতকে আবারও দেখে যায়, পেছনে ঘুরে, তারপর আর পেছনে ঘুরে না। মনি চলে যেতেই রিধি এসে নাচতে নাচতে বলে, ইয়াহু, আপদ বিদায় হয়েছে। পরক্ষণে আবারও মন খারাপ করে বলে, দূর, ভাবছিলাম কয়েকদিন মনিকে রাকানি চোবানি খাওয়াবো, এ তো দেখি 5 ঘন্টায় বিদায় নিল। তনি রিধির কথায় হালকা হাসলো। রিধির কাঁধে হাত দিয়ে বলে, ডিয়ার ননদিনী, নিধি তো ইচ্ছে করে যায়নি, বাধ্য হয়েছে। ফাঁদে পড়ে সে নিজের ভুলটা স্বীকার করতে বাধ্য হয়েছে। রিধি বুঝতে না পেরে বলল, কিভাবে? তারপর তনি তাকে পুরোটা বলতে শুরু করলো। কিছুক্ষণ আগে মনি যখন গেস্ট রুমে যায় তখন তনি ওর পেছনে পেছনে যায়। মনি রুমে ঢুকে দরজা লক করে দেয়। তখন তনি জানালার সাইডে গিয়ে দাঁড়ায়। মনি ফোন বের করে নীরবকে ফোন দেয়, কিন্তু নীরব ফোন ধরে না। মনি বিরক্ত হয়ে বলে, এই ছেলে কোথায় হারিয়ে গেছে, উফ বিরক্তিকর। তখন আবারও ফোন দেয় মনি নীরবকে। এবার সাথে সাথে ফোন ধরে, আর অপর পাশে লোকটার কথায় জানতে পারে যে নীরবকে পুলিশে গ্রেপ্তার করেছে। বৃষ্টি এখনো হাসপাতালে বসে আছে, হাতে হাসপাতালের ছাড়পত্র। কিছুক্ষণ আগে নীরব আর তার মাকে পুলিশ নিয়ে গেছে। বৃষ্টি এবার কি করবে ভাবছে। মা বাবার কাছে সে কখনো যাবে না, কোন মুখে বা যাবে সে? কতই না বড় মুখ করে বলেছিল সে যে নীরব তাকে ভালোবাসে। বৃষ্টি উঠে দাঁড়ায়, এখানে বসে থাকলে কিছু হবে না। হাসপাতাল থেকে বের হয়ে যায়, কি করবে সে? কোথায় কাজ খুঁজবে? দীর্ঘশ্বাস ফেলে সে। তখন ফোনটা বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে মিশমি কল দিয়েছে। বৃষ্টি ফোনটা রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম আন্টি। মিশমি সালাম নিয়ে বললেন, কোথায় তুই? তন্নি ফোন দিয়ে বলল তুই আসছিস, তাই তো তোর প্রিয় খাবার বানিয়ে রাখলাম। বৃষ্টি কিছু না বলে চুপ করে থাকে। মিশমি ধমকে বলেন, তোর আঙ্কেল না খেয়ে বসে আছে, তুই আসলে তবে খাবে, জলদি আয় বাসায়। আমি আসছি কিছুক্ষণের মধ্যে, তুমি আঙ্কেলকে খেতে দাও। বৃষ্টি বলল। মিশমি আর কিছু বলে না, ফোন কেটে দেয়। বৃষ্টি অন্যায় করলেও তার শাস্তি সে পেয়েছে। মেয়েটা এখন যে পরিস্থিতিতে আছে তার মানসিক সাপোর্ট প্রয়োজন, তাই তারা বৃষ্টিকে ক্ষমা করে দিয়েছে। বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই বাসায় ফিরে। বৃষ্টিকে বাসায় ফিরতে দেখে মিশমি উঠে রান্নাঘরে চলে যায় খাবার আনতে। তুষার সাহেব গিয়ে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, যা ফ্রেশ হয়ে আয়। বৃষ্টি আর কিছু না বলে মাথা নাড়িয়ে চলে যায় তন্নির রুমে। তন্নির একটা জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে। বৃষ্টির মনে অপরাধবোধ কাজ করছে। যাদের সাথে এত অন্যায় করেছে তারাই তাকে আবার আপন করে নিয়েছে। আর তার মা বাবা তো এই কয়দিনে একটাবার ফোনও দেয়নি। বৃষ্টি হাসে নিজের উপর।
খাবার খেতে বসেছে বৃষ্টি, মিশমি আর তুষার সাহেব। বৃষ্টির গলা দিয়ে খাবার নামছে না। বিষয়টা তুষার সাহেব খেয়াল করে বলেন। কিরে মা, খাচ্ছিস না যে? বৃষ্টি কান্না করতে করতে বলে। প্লিজ আঙ্কেল, আমাকে মা ডেকো না, এইটাকে যোগ্য নই আমি। তুষার সাহেব বললেন, দূর পাগলি মেয়ে, তুই তো তোর ভুল বুঝতে পেরেছিস। তোর সব অন্যায়ের ক্ষমা করে দিয়েছি সেই কবে। মা বাবা কি সন্তানের প্রতি রাগ করে থাকতে পারে? মিশমি বললেন। বৃষ্টির চোখে পানি চলে আসলো। কাঁদতে কাঁদতে বলল, আমায় ক্ষমা করে দাও তোমরা। তুষার সাহেব মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, হয়েছে তো, অনেক কেঁদেছিস, এবার খেয়ে নে। বৃষ্টিকে মুখে তুলে খাইয়ে দেয় তুষার সাহেব। যখন থেকে বৃষ্টিকে চিনে, নিজের সন্তানের মতোই তো আগলে রেখেছে তাকে। তন্নিকে আর তাকে কখনো আলাদা মনে করেননি তিনি। রুমে তন্নি আর রাত বসে আছে। রায়দা অনেক আগেই ঘুমিয়ে গেছে। তন্নি কিছু একটা বলতে চাইছে রাতকে, কিন্তু পারছে না। রাত বুঝতে পেরে বলে, মিসেস তন্নি, আমাকে কি কিছু বলবে তুমি? তন্নি হাত মুচড়াতে মুচড়াতে বলে, মানে আসলে। রাত হেসে বলল, তুমি এতটা নার্ভাস হচ্ছ কেন? তন্নি অসহায় গলায় বলে, আমি কিছু বলতে চাই আপনাকে। রাত বলে, বলো, কি বলবে? তন্নি পাশে থাকা গ্লাসের পানি পুরোটা এক ঢোকে খেয়ে ফেলে। তার গলা শুকিয়ে আসছে। মনের কথা বলতে চায় সে রাতকে। বলতে চায় এই কয়দিনই রাতের সাথে থেকে তাকে ভালোবেসে ফেলেছে। তন্নি নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলে, ভালোবাসি রাত সাহেব আপনাকে। রাত অবাক হয়ে তাকায় তন্নির দিকে। তন্নি লজ্জায় মুখ লুকায় রাতের বুকে। 11 মাস পর হসপিটালে ওটির সামনে দাঁড়িয়ে আছে রাত, মিশমি, রিথি, রায়দা, তুষার সাহেব, বৃষ্টি আর বৃষ্টির হাজবেন্ড শয়ন। বৃষ্টিকে আবারও বিয়ে দেয় মিশমি আর তুষার। শয়ন ছেলেটা ভীষণ ভালো এবং ভদ্র একটা ছেলে। আজ তন্নি ডেলিভারি, তাই সবাই হসপিটালে। রাত এদিক ওদিক পায়চারি করছে আর পাগলামো করছে। চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখগুলো লাল হয়ে আছে। সে ভয় পাচ্ছে তন্নিকে হারিয়ে ফেলার। কিছুক্ষণ পরে একজন নার্স বাচ্চাকে কোলে নিয়ে ভেতর থেকে বেরিয়ে আসে। সাথে ডাক্তারও আসে। ডাক্তার রাতকে বলে, কংগ্রাচুলেশন মিস্টার রাজ, আপনার ছেলে হয়েছে। রাত খুশি হয়ে যায়। রিথি গিয়ে বাচ্চাকে নার্সের কোল থেকে নেয়। রাত ডাক্তারকে জিজ্ঞেস করে, আমার ওয়াইফ কেমন আছে? ডাক্তার বলল, ভালো আছে, একটু পরে কেবিনে দেওয়া হবে। তন্নি চোখ বন্ধ করে বসে আছে। তার পাশে দোলনায় বাবুকে শুয়ে রাখা হয়েছে। রাত এসে তন্নি আর বেবির মাঝখানে ফাঁকা জায়গাটায় বসে। রাত এসেছে বুঝতে পেরে তন্নি চোখ খুলে। রাত বলে, এখন কেমন লাগছে? তন্নি বলল, ভালো বেবিকে দেখেছো? রাত মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। তন্নি বলল, একদম তোমার মতো হয়েছে, তাই না? রাত মাথা নাড়িয়ে বলল, না, একদম আমাদের মতো। তন্নি হাসলো। রাত মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। তন্নি বলল, পাগলামি করছিলে কেন? তুমি যে আমার খুশি, ভয় হচ্ছিল হারিয়ে না ফেলি। রাত বলল। তন্নি বলল, পাগল। রাত শক্ত করে তন্নির হাতটা নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। তন্নি রাতের দিকে তাকালো। এই লোকটা ছাড়া সে অসম্পূর্ণ। ওকে আঁকড়ে বাঁচতে চায় সারা জীবন। রাত তন্নির দিকে তাকিয়ে কপালে আর ঠোঁটে চুমু খেলো। সে যেন তার প্রাণকে ফিরে পেয়েছে।